এখনকার প্রধান প্রধান খবর। ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচনে বিপুল ভোটে জয়ের পথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। কলকাতার রাস্তায় সমর্থকদের উল্লাস। আর এটা হচ্ছে বাংলার মেয়েদের অপমান করলে যে রেজাল্ট হবার কথা সেটাই করেছে বাংলারা। পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে বিজেপি। সর্বশেষ পরিস্থিতি ও বিশ্লেষণ শুনবেন সরাসরি কলকাতা থেকে। করোনা ভাইরাস সংকটে ৩৬.৫ লক্ষ পরিবারকে অর্থ সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এসব নিয়েই শুরু হচ্ছে বিবিসি বাংলার প্রবাহ। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। এই অধিবেশন আপনারা রেডিওতে FM প্রচার তরঙ্গ ছাড়াও ইন্টারনেটে শুনতে পাচ্ছেন বিবিসি বাংলার ওয়েবসাইট থেকে। ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচনের সরকারি ফলাফলে স্পষ্ট যে টানা তৃতীয়বারের মতো আবারও রাজ্যের ক্ষমতায় আসতে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উত্তেজনাকর এই নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি এবারে জেতার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। মোট ২৯৪টি আসনের মধ্যে সরকারি হিসেবে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত ৪টিতে জয়ী হয়েছে এবং ২০৫টিতে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে ৮১টি আসনে। কিছুক্ষণ আগে এই ফলাফলে জনগণকে অভিনন্দন জানিয়েছেন মমতা ব্যানার্জি। বাংলার এই জয় সারা ভারতবর্ষে মানুষকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং বাংলার এই জয় ল্যান্ডস্লাইড ভিক্টরি। এত অডসের বিরুদ্ধে লড়াই করে পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট, টোটাল এজেন্সি, ইলেকশন কমিশন আমাদের সাথে খুব রূঢ় ব্যবহার করেছেন। তা সত্ত্বেও মনে রাখবেন, মানুষের এই জয় বাংলাকে শুধু বাঁচিয়ে দিয়েছে তাই নয়, মনুষ্যত্বকে বাঁচিয়ে দিয়েছে, মানবিকতাকে বাঁচিয়ে দিয়েছে, বাংলার মানুষকে বাঁচিয়ে দিয়েছে বলে আমি মনে করি। মমতা ব্যানার্জি। করোনা ভাইরাস মহামারীর কারণে নির্বাচন কমিশন বিজয় উদযাপনের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। কলকাতা থেকে যোগ দিচ্ছেন আমাদের সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। অমিতাভ, পশ্চিমবঙ্গে শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল কি দাঁড়ালো? দেখুন মিজান, নির্বাচনের সরকারি ফলাফল ঘোষণা হয়নি। আমরা নির্বাচন কমিশনের হিসাব যদি দেখি, স্বাভাবিকভাবেই সেটা অনেক অনেক বিস্তৃত। সেখানে আপনি যে ফলাফলটার কথা বললেন তার থেকে আরেকটুখানি আরো বেশি কয়েকটা বেশি ফল ঘোষণা করা হয়েছে। যেমন তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত 14টি আসনে সরকারিভাবে জয়ী হয়েছে এবং 196টি আসনে তারা সরকারিভাবে এগিয়ে রয়েছে। আর ভারতীয় জনতা পার্টি সরকারিভাবে ঘোষণা করা হয়েছে তাদের 3টি আসনে জয় এবং 77টিতে তারা এগিয়ে আছে। তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে যা ফলাফল দেখা যাচ্ছে সেগুলো তারা করে নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে, নিজস্ব প্রতিনিধি রেখে। সেগুলোর মধ্যেও এক এক রকমের দেখা যাচ্ছে, কিন্তু মোটামুটি ভাবে যে ফলটা সামনে আসছে যে তৃণমূল কংগ্রেস 213টি আসনে, বিজেপি 78টি আসনে, এটা হচ্ছে মোটামুটি ভাবে এখনো পর্যন্ত ফল। তো তৃণমূলের প্রধান এবং বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি তার এলাকা, নির্বাচনী এলাকা নন্দীগ্রামে দিনের শুরু থেকেই পিছিয়ে ছিলেন। সেখানে কি ফলাফল? সরকারিভাবে নন্দীগ্রামের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুক্ষণ আগেই একটি সংবাদ সম্মেলনে তিনি সেখানে পরাজিত হয়েছেন সেটা তিনি মেনে নিয়েছেন। তিনি যেটা বলেছেন যে নন্দীগ্রামের মানুষ যে রায় দিয়েছেন তা মেনে নিচ্ছি, ভালোই হয়েছে, বারে বারে নন্দীগ্রামে যেতে হতো, কিন্তু আমি আদালতে যাব। আমি খবর পেয়েছি যে জয়ী হবার পরে ফল বদলানো হয়েছে, এটা মমতা ব্যানার্জির ঘোষণা। আর তার আগের যদি সারাদিনের ঘটনাক্রম আমরা যদি দেখি, দুপুর পর্যন্ত যা ট্রেন্ড আসছিল তাতে মমতা ব্যানার্জি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারীর থেকে অনেকটাই পিছিয়ে ছিলেন। কিন্তু খবর নিয়ে যেটা জানতে পারি যে তখনও পর্যন্ত আসলে নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের গণনা চলছিল, কিন্তু বাকি ছিল নন্দীগ্রামের 2 নম্বর ব্লকের গণনা। সেখানে প্রায় 25% মুসলিম ভোটার আছেন এবং সেই ভোটের একটা অংশ যে মমতা ব্যানার্জি পাচ্ছেন সেটা বোঝা গেল দুপুরের পর থেকে মিস ব্যানার্জি
করে এগোতে থাকেন। একেবারে সন্ধ্যা পর্যন্ত কখনো মমতা ব্যানার্জি কখনো শুভেন্দু অধিকারী এগোচ্ছিলেন, এমনটাও পর্যায়ে এসেছে যে কোনো রাউন্ডের শেষে শুভেন্দু অধিকারী মাত্র 6 ভোটে এগিয়ে আছেন, কখনো আবার দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি 1200 ভোটে এগিয়ে আছেন। এইরকম ভাবেই চলছিল, কিন্তু সরকারিভাবে এখনো ফল ঘোষণা না হলেও মমতা ব্যানার্জি নিজে ওই ঘোষণাটা করেছেন, যেটা একটু আগে আমি বললাম। মিজান, অমিতাভ, খুব সংক্ষেপে পশ্চিমবঙ্গের প্রতিবেশী আসাম রাজ্যের ফলাফল কি? আসামের ফলও এখনো সরকারিভাবে সম্পূর্ণ ঘোষণা করা হয়নি, কিন্তু বিজেপি সেখানে সরকারের প্রত্যাবর্তন করছে এটা স্পষ্ট। কংগ্রেস যে মহাজোট গড়েছিল তাদের সঙ্গে বিজেপির প্রাপ্ত আসনের ফারাক প্রায় 30টি। সরকারিভাবে ফল বেরোনোর পরে এই সংখ্যার সামান্য হেরফের হতে পারে, কিন্তু খুব বেশি বদল হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ বিজেপি আবারও 5 বছরের জন্য আসামের শাসন ক্ষমতায় ফিরছে। অমিতাভ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। নির্বাচনের এই ফলাফলের পেছনে কারণ কি সে সম্পর্কে আপনার বিশ্লেষণ শুনব একটু পর। তার আগে সংবাদদাতা শুভজ্যোতি ঘোষের কাছে শোনা যাক এই ফলাফলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সহ ভোটারদের প্রতিক্রিয়া কি। ভারতে জাতীয় নির্বাচন কমিশনের কড়া নির্দেশ ছিল, আজ ভোট গণনার দিনে দেশের কোথাও কোনো বিজয় মিছিল বের করা যাবে না, রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে কোথাও উৎসব উদযাপন করতে পারবে না। তবে বেলা 12টা নাগাদ যখন স্পষ্ট হয়ে গেল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ অনায়াসে ধরে রাখতে চলেছে, তখন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাড়ায় দলের কর্মী সমর্থকদের আর কিন্তু ঠেকিয়ে রাখা গেল না। নন্দীগ্রামে মমতা ব্যানার্জি নিজে জিততে পারবেন কিনা তা নিয়ে তখনও টানটান উত্তেজনা, দলের তরফ থেকেও আসেনি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। কিন্তু প্রিয় দিদি কিভাবে এই খেলায় জিতলেন তা নিয়ে তার অনুগামীদের কিন্তু বিন্দুমাত্র সংশয় ছিল না। আর এটা হচ্ছে বাংলার মেয়েদের অপমান করলে যে রেজাল্ট হবার কথা সেটাই করেছে বাংলারা। বাংলার মেয়েদের মমতা বুঝিয়ে দিয়েছে ওর দিদি, বাংলার মেয়েদের আর অপমান করবে না। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সরাসরি টক্কর নিয়ে জেতার মতো নেতা বা নেত্রী সারা দেশে যে একজনই, সে কথাও নির্দ্বিধায় বলছিলেন তারা। একাই খেলেছে, এখন যদি জিদানের পাশে যদি আমি নামি, যা রেজাল্ট হবে বাংলার মানুষ সেই রেজাল্টটা করে দেখিয়ে দিয়েছে যে মমতা ব্যানার্জির সাথে দুনিয়ার না ভারতবর্ষে কেউ আর নেই। জয় বাংলা। মমতা ব্যানার্জি তার মুসলিম ভোট ব্যাংক ধরে রাখতে পারবেন কিনা তা নিয়েও ভোটের আগে তুমুল চর্চা হয়েছিল। কলকাতার খিদিরপুর অঞ্চলের মুসলিমদের কিন্তু বলতে দ্বিধা নেই, বিজেপির সাম্প্রদায়িক এজেন্ডাই হিন্দুদের সঙ্গে তাদের দূরত্ব তৈরি করেছে। এই 7 বছর থেকে যবে থেকে বিজেপি এখানে এসছে তখন থেকে অনলি ফর হিন্দু মুসলিম। এছাড়া আমরা আগে আমার অনেক বন্ধু বান্ধব ছিল, এখন এইসব কারণে তাদের সঙ্গে একটা ধর্মীয় বিষয় অনেক হয়ে যায়। আর এই দূরত্ব ঘোচাতে আর মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কাজের সুবাদেই তৃণমূল ভোট পেয়েছে, সে কথাও তারা বলছেন সরাসরি। বিজেপি যখন থেকে বাঙালি এসেছে, আমিও একটা বাংলা স্কুলের ছাত্র, খিদিরপুর একাডেমি। আমার ম্যাক্সিমাম 90% বন্ধু আমার হচ্ছে বাঙালি হিন্দু, কিন্তু আমরা কোনোদিন এটা ভাবিনি যে হিন্দু ও বাঙালি ও মুসলিম। কখনো ওর টিফিন আমি খেতাম, কখনো আমার টিফিন খেত। এটা আমরা ছোট থেকে বড় হয়েছি। কিন্তু এই যে এখন নরেন্দ্র মোদী আমাদের বেঙ্গলে এসে ডিভাইড অ্যান্ড রুলের যে পলিসিটা করেছে, পলিটিক্স একটা যাকে বলে একটা খারাপ রাজনীতি করেছে, তাই এই জন্যে এখানকার মুসলিম বলুন বা শুধু দিদিকেই না, এখানকার মুসলিম ছাড়া অন্য বাঙালি বা হিন্দু দিদিকে ভোট দিয়েছে। এটাই কারণ হচ্ছে কি দিদির কাজকে ভোট দিয়েছে মানুষ। কিন্তু এত টাকা পয়সা, এত রিসোর্স ঢেলে প্রধানমন্ত্রী মোদী বা অমিত শাহকে লাগাতার প্রচারে এনেও কেন বিজেপি প্রত্যাশার ধারে কাছেও পৌঁছতে পারল না? এ রাজ্যে দলের ভাইস প্রেসিডেন্ট জয়প্রকাশ মজুমদার বিবিসিকে বলছিলেন, তৃণমূল কংগ্রেস তারা বাংলার অস্মিতা নিয়ে গিয়েছিল, বহিরাগত তত্ত্ব, বাংলার মেয়েকে চায় ইত্যাদি নিয়ে। মানুষের কাছে কোনটা বেশি গ্রহণযোগ্য হয়েছে, বা ওই টিপিং দ্য স্কেল বলা হয়, যে এক পক্ষ পেল 40টি ভোট আর এক পক্ষ পেল 51টি ভোট, এই যে টিপিং দ্য স্কেল, মাঝখানের ওই 10টি ভোট বা 15টি ভোট এক্সট্রা পাওয়া, তার জন্যে কোন ইস্যুটা কাজ করলো সেটা পরে বিশ্লেষণ করলেই বুঝতে পারবো। তবে এটা ঠিক, বাংলার রাজনীতি সামনের দিনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি
এর আবর্তেই থাকবে। বিজেপি 3টি আসন ছিল আগে, সেখান থেকে আজকে 100-র কাছাকাছি আসনে পৌঁছতে যাই হোক না কেন, সেটা কিন্তু বিজেপির জন্য সম্পূর্ণটাই পজিটিভ। তবে সেটা খেলার পরের রাউন্ড বা পরের মরশুম। আপাতত 21 সালের এই খেলায় পশ্চিমবঙ্গে বিজেপিকে অনেক পিছিয়ে পড়া রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। শুনছিলেন কলকাতা থেকে পাঠানো শুভজ্যোতি ঘোষের প্রতিবেদন। আমাদের সঙ্গে অনুষ্ঠানের শুরু থেকেই আছেন অমিতাভ ভট্টশালী, কলকাতায় আমাদের সংবাদদাতা। অমিতাভ, এই ফলাফল কতটুকু প্রত্যাশিত ছিল, আপনার কি মনে হয়? দেখুন, তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এই ফলের ব্যাপারে বেশ কিছুদিন আগে থেকেই প্রত্যয়ী ছিলেন। তারা নিয়মিত সার্ভে করছিলেন সাধারণ মানুষের মধ্যে, এবং তৃণমূল কংগ্রেস যে ভোট কুশলীকে ডেকে দায়িত্ব দিয়েছিল এই নির্বাচনের জন্য, সেই প্রশান্ত কিশোরও মাসখানেক আগেই কিন্তু বলেছিলেন যে বিজেপি 3 অঙ্কের আসন সংখ্যাও ছুঁতে পারবে না, অর্থাৎ 100ও পেরোতে পারবে না, এবং সেটাই হয়েছে। তবে বিজেপি নেতারা ঠিক উল্টোটাই দাবি করেছিলেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সবাই বলছিলেন 200-র বেশি আসন পেয়ে তারা বিজেপি সরকার করবে, কিন্তু তাদের সেই দাবি একেবারেই যে মেলেনি সেটা তো দেখাই যাচ্ছে মিজান। তো তৃণমূল কংগ্রেস দেখা যাচ্ছে যে একটা বিপুল ভোটে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে, তো তাদের জয়ের পেছনে কি কাজ করেছে? বেশ কয়েকটা কারণ আছে। বিজেপি যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গে, সেটা অধিকাংশ মানুষ প্রত্যাখ্যান করেছেন, এটা বোঝা যাচ্ছে। এবং এই বিষয়টার উপরেই কিন্তু মমতা ব্যানার্জি বারে বারে জোর দিয়ে এসেছেন, তৃণমূল কংগ্রেস নেতারা বারে বারে জোর দিয়ে এসেছেন। এবং এমন অনেকের সঙ্গেই কথা হচ্ছিল যে যারা তৃণমূল কংগ্রেসের বিরোধী রাজনৈতিকভাবে বা মনে প্রাণে, তাদের একটা বড় অংশও কিন্তু এবারে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, কারণ তারা বিজেপির জয় আটকাতে চেয়েছেন। এবং এক্ষেত্রে মুসলমান ভোটারদের কথাও বলা দরকার, তারা একজোট হয়ে কিন্তু ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে, এবং এদের মধ্যে কংগ্রেস এবং বামফ্রন্ট আর কিছুটা আব্বাস সিদ্দিকীর যে আইএসএফ এর সমর্থকরাও ছিলেন। তবে তারা যেটা দেখেছেন, তাদের কাছে যে বিষয়টা মূল ছিল যে বিজেপির জয় আটকাতে পারবে একমাত্র তৃণমূল কংগ্রেস। তাই সিপিএম বা কংগ্রেসের যেসব ঘাঁটি বলে পরিচিত যে সমস্ত এলাকাগুলো, সেইগুলোতেও কিন্তু একচেটিয়া ভাবে তৃণমূল কংগ্রেসই জিতেছে। অমিতাভ, তৃণমূল বিপুল ভোটে জয়ের পথে থাকলেও তৃণমূলের যিনি নেতা মমতা ব্যানার্জি, তিনি তার নিজের এলাকা নন্দীগ্রামে সকাল থেকেই ভোটের ফলাফলে পিছিয়ে ছিলেন। এখনও সরকারি ফলাফল ঘোষণা করা হয়নি সেখানকার, কিন্তু মমতা ব্যানার্জি নিজেই সেখানকার পরাজয় স্বীকার করে নিয়েছেন। আপনি নন্দীগ্রামে বহুবার গিয়েছেন, এই নির্বাচনের সময়ও গিয়েছেন, তো তার এই পরাজয় যেটা তিনি স্বীকার করে নিলেন, এর পেছনে কি কারণ হতে পারে? দেখুন, তিনি নিঃসন্দেহে স্থানীয় তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা নেতারা রয়েছেন তাদের কাছ থেকে খবর পেয়েছেন, তাই সরকারিভাবে ফলাফল ঘোষিত হওয়ার আগেই তিনি এই পরাজয়টা স্বীকার করে নিলেন। কিন্তু আমি যেটা নন্দীগ্রামে গিয়ে যেটা বুঝতে পেরেছিলাম, যে বেশ কয়েকবারই যেবার নন্দীগ্রামে গেছি, তখন কিন্তু বুঝতেই পারছিলাম যে ভীষণই হাড্ডাহাড্ডি একটা কিন্তু লড়াই হতে চলেছে, খুব ক্লোজ ফাইট হতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জির মধ্যে। সেখানে যেমন আমি দেখেছি একের পর এক এলাকায়, মানে হিন্দু এলাকায়, সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্বই প্রায় চোখে পড়েনি। আবার উল্টো দিকে যখন মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে গেছি, সেখানে কিন্তু বিজেপির কোনো অস্তিত্বই নেই, অস্তিত্বহীন তারা। তো লড়াইটা যে খুব হাড্ডাহাড্ডি, খুব ক্লোজ হতে চলেছে সেটা বুঝতেই পারছিলাম। যদিও বিজেপি এবং তৃণমূল দু দলের কোনো দলই সেটা মানতে চায়নি, দুজনেই তারা বলছিল যে আমরা বিপুল ভোটে জিতবো। কিন্তু যখন গণনা সারাদিন ধরে যারা ফলো করেছেন তারাই জানেন যে কতটা হাড্ডাহাড্ডি, কতটা ক্লোজ ফাইট হয়েছে। একবার কেউ সামান্য ভোটে এগিয়ে গেছে, কেউ পিছিয়ে গেছে, এরকম ভাবেই কিন্তু সারা দিনটা চলেছে। অমিতাভ, এবারের নির্বাচনে জেতার জন্য বিজেপি সর্বাত্মক চেষ্টা চালিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত। তো তারা তাদের কাঙ্ক্ষিত জয় পেলেন না কেন? যেটা একটু আগে আমি উল্লেখ করছিলাম, যে প্রথমত হচ্ছে যে মেরুকরণের যে রাজনীতি তারা এতটাই চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল যে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের পছন্দ হয়নি। আসলে পশ্চিমবঙ্গের মানুষজন উত্তর ভারতে যে যতটা ধর্মীয় মেরুকরণ দিয়ে ভোট করা যায়, সেই ততটা কিন্তু ধর্মীয় বিভাজন পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষের কথা বলছি, তারা কিন্তু মানেন না। হিন্দুদের ঘরে মুসলমানরা যান, মুসলমানদের ঘরে হিন্দুরা যান, এই রকম পরিস্থিতিটা কিন্তু উত্তর ভারতে
ভারতের মতো এখানে নেই। সেই কারণেই এতটা বেশি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়াটাকে মানুষ পছন্দ করেননি। দ্বিতীয়ত এখানে আরো একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরও কাজ করেছে, সেটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গেছে। নরেন্দ্র মোদী 7 বছরের কাজের বিচারও কিন্তু এখানে মানুষজন করেছেন। বিশেষত কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউ যেভাবে সামলাতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার, সেটা কিন্তু ভোটের যে শেষ 3-4টি দফায় বিজেপির পক্ষে নেগেটিভ ভোটিং হয়েছে। আর আরেকটা কারণ যেটা উঠে আসছে যে পশ্চিমবঙ্গের কোনো স্থানীয় নেতা কিন্তু বিজেপির মুখ সেভাবে হয়ে উঠতে পারেননি, হাতে গোনা কয়েকজন 2-4 জন ছাড়া। বাকি সবটাই নিয়ন্ত্রিত হয়েছে বাইরে থেকে আসা নেতাদের দ্বারা। তারা যখন গ্রামের দিকে সভা করেছেন, হিন্দিতে ভাষণ দিয়েছেন, সেটা গ্রামের সাধারণ মানুষ বোঝেনি, তাই তাদের সভাগুলোতে ভিড় হয়নি। এমনকি বিজেপির প্রেসিডেন্টের সভাতেও ভিড় দেখতে পাইনি আমরা। অমিতাভ, আপনাকে অনেক ধন্যবাদ। কলকাতা থেকে বলছিলেন অমিতাভ ভট্টশালী। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে মোয়াজ্জেম হোসেনের কাছে বিশ্বের আরও কিছু খবর। ইরানের সর্বজন শ্রদ্ধেয় সামরিক কমান্ডার কাশেম সুলাইমানির সমালোচনার উপর একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ক্ষমা চেয়েছেন। জাভেদ জারিফ বলছেন, এসব মন্তব্যের জন্য ইরানের জনগণ এবং বিশেষভাবে মিস্টার সুলাইমানির পরিবার তাঁকে মাফ করবেন বলে আশা করেন। ওই অডিও রেকর্ডে মিস্টার জারিফকে বলতে শোনা যায় যে রেভলিউশনারি গার্ডস বাহিনী এবং মিস্টার সুলাইমানি তাঁর কাজে বিঘ্ন সৃষ্টি করছেন। ওসামা বিন লাদেনকে হত্যার অভিযানে মার্কিন বাহিনীকে সাহায্যকারী পাকিস্তানি ডাক্তারের মুক্তি দাবি করেছেন তাঁর আইনজীবী। ওসামা বিন লাদেনের মৃত্যুর 10ম বার্ষিকীতে এই দাবি জানানো হল। পাকিস্তানে ওসামা বিন লাদেনের হত্যার পর শাকিল আফ্রিদিকে 23 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে মার্কিন স্পেশাল ফোর্সকে সাহায্য করার জন্য নয়, তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল একটি জঙ্গি গোষ্ঠীকে সহায়তার অভিযোগ এনে। জার্মানির পুলিশ বলছে, মে দিবসের একটি মিছিল সহিংস হয়ে ওঠার ঘটনায় 30 জনেরও বেশি পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শনিবার রাতে রাজধানী বার্লিনে সংঘর্ষের সময় পুলিশ 240 জনকে গ্রেপ্তার করে। মূলত শান্তিপূর্ণ এসব মিছিলে 30,000-এরও বেশি মানুষ অংশ নেন। ইউরোপের অন্যান্য দেশেও মে দিবস উপলক্ষে বিক্ষোভ হয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে 4 জন নভোচারী পৃথিবীতে ফিরে এসেছেন। মার্কিন ও জাপানি মহাকাশ সংস্থার এই 4 নভোচারী ফ্লোরিডা অঙ্গরাজ্যের কাছে সাগরে অবতরণ করেন। এই নভোচারী দলটি মহাকাশে 6 মাস কাটানোর পর পৃথিবীতে ফিরেছেন। খারাপ আবহাওয়ার কারণে আইএসএস থেকে তাদের যাত্রা শুরু করতে বিলম্ব হয়েছিল। ডেমোক্রেটিক কঙ্গো প্রজাতন্ত্রে একজন ঊর্ধ্বতন মুসলিম ধর্মীয় নেতা শেখ আলী আমিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বেনি শহরের প্রধান মসজিদে তিনি শনিবার সন্ধ্যার নামাজে যখন নেতৃত্ব দিচ্ছিলেন, তখন তার উপর বেশ কয়েকবার গুলিবর্ষণ করা হয়। এই হত্যাকাণ্ডের পেছনে কারা তা জানা যায়নি। তবে এর কয়েক ঘণ্টা আগে ওই একই অঞ্চলের 2টি গ্রামে সন্দেহজনকভাবে এডিএফ বিদ্রোহীরা আক্রমণ চালায়। ভারতে করোনা ভাইরাস মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি দৈনিক মৃত্যুর খবর বেরোনোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর জাতীয় লকডাউন আরোপের জন্য চাপ বাড়ছে। আমেরিকার প্রধান সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্টনি ফাউচিও সংক্রমণ নিয়ন্ত্রণে আনার জন্য কয়েক সপ্তাহব্যাপী লকডাউনের আহ্বান জানিয়েছেন। ভারতের আরও কয়েকটি রাজ্যের মতো উড়িষ্যা রাজ্যেও বুধবার থেকে 14 দিনের জন্য লকডাউন আরোপের কথা ঘোষণা করা হয়েছে। সংবাদদাতারা বলছেন, স্বাস্থ্য অবকাঠামো দুর্বল এমন ছোট ছোট রাজ্যগুলোতে এখন সংক্রমণ বাড়ছে। মোয়াজ্জেম হোসেন। এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি রাহেন মাসুদ। শুরুতেই বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্টের খবর। ক্যান্ডি টেস্টে 4র্থ দিনের খেলা শেষে শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন 5টি উইকেট, বাংলাদেশের প্রয়োজন 260 রান। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে শ্রীলঙ্কাই এই ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে আছে। 194 রানে 9 উইকেট। এই অবস্থায় শ্রীলঙ্কা ইনিংস ঘোষণা করে দ্বিতীয় ইনিংসে। শ্রীলঙ্কা তখন বাংলাদেশকে টার্গেট দেয় 437 রানের। এই রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই চড়াও হয়ে খেলে শ্রীলঙ্কান বোলারদের ওপর, কিন্তু তাতে খুব একটা সুবিধা করতে পারেননি কেউই। তামিম ইকবাল 24, সাইফ হাসান 34, নাজমুল হোসেন শান্ত 26, মমিনুল হক 32 এবং মুশফিকুর রহিম 40 রান করে আউট হয়ে যান। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 177 রান 5 উইকেট হারিয়ে। শেষ দিকে আলোক স্বল্পতার কারণে খেলা এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। তবে ততক্ষণে রমেশ মেন্ডিস 3টি এবং প্রবীণ জয়া উইকেরামা 2টি উইকেট নেন, যিনি প্রথম ইনিংসে নিয়েছিলেন 6টি উইকেট। বাংলাদেশ ঠিক এই অ্যাপ্রোচে কেন ব্যাটিং করেছেন বলছিলেন বাংলাদেশের একজন ক্রিকেট বিশ্লেষক ও সাংবাদিক তৌসিয়া ইসলাম। তাদের দ্বারা হয়তো 2 দিন ম্যাচ ডিফেন্ড করা সম্ভব হবে না। 1.5 দিনের উপরে ছিল তখন বাকি। 1.5 দিন তারা খেলে ম্যাচটা বাঁচাতে পারবে না মনে করাতে
মনে হলো যেন তারা ম্যাচ জেতার চেষ্টা করেছে, কিন্তু 437 রানের লক্ষ্যটাকে যে অ্যাকচুয়ালি তারা করা আরো অসম্ভব। আমার কাছে মনে হচ্ছে ছেলে খেলার ভূমিকাতে তারা অনেকটা খেলেছে, যে না আমরা ম্যাচ জিততে চাই, ম্যাচটা জেতার একটা অ্যাপ্রোচ দেখানোর চেষ্টা করেছে। কিন্তু উইকেট যে কি ইয়েটা ছিল, কিভাবে ছিল, কি পজিশনটা ছিল, কি কারণে শ্রীলঙ্কা গতকাল নেমে 3-4 ওভার খেলার পরেই বাংলাদেশকে দিয়ে দিয়েছে। আজকেও ওরা কত দ্রুত আউট হয়েছে। উইকেটের চরিত্রের সাথে অ্যাকচুয়ালি তারা নিজেদেরকে মানিয়ে নিতে পারেনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে বিদেশি খেলোয়াড়ের সংকটে আছে রাজস্থান রয়্যালস। শুরুতেই ইনজুরিতে পড়েছিলেন জফরা আর্চার, এরপর বেন স্টোকস এক ম্যাচ খেলার পরই হাতে চোট পেয়ে বিদায় নেন। বিদেশি খেলোয়াড়ের খোঁজে হন্যে হয়ে থাকা রাজস্থান রয়্যালসে যোগ দিতে যাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ভ্যান্ডার ডুসেন, কিন্তু ভারতের ভিসা পাওয়া সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র পাননি এই ক্রিকেটার। ইনজুরির কারণেই তাকে অনাপত্তিপত্র দেয়া হয়নি বলে জানা গেছে। আর কিছুক্ষণ পরেই আইপিএলের একটি ম্যাচে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। ওদিকে লা লিগা আজ রাতে রয়েছে ভ্যালেন্সিয়া ও বার্সেলোনার মধ্যে একটি ম্যাচ। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে এই ম্যাচটি। গত রাতে লা লিগায় ওসাসুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ 2-0 গোলের একটি জয় পেয়েছে। এই জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষের মাত্র 2 পয়েন্ট ব্যবধানে আছে রিয়াল মাদ্রিদ। 2 নম্বরে অবস্থান করছে দলটি, 1 নম্বরে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ওদিকে আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল বাংলাদেশ সময় রাত 9:30 মাঠে নামবে। খেলা হবে ওল্ড ট্র্যাফোর্ডে। ওদিকে টটেনহাম হটস্পার ও শেফিল্ড ইউনাইটেড বাংলাদেশ সময় রাত 12:15 মাঠে নামবে। আরেকটি ম্যাচ এখন চলছে নিউক্যাসল ইউনাইটেড ও আর্সেনালের মধ্যে। খেলার খবর শুনলেন রায়হান মাসুদের কাছে। বাংলাদেশের সরকার আজ দুস্থ এবং অসহায় এমন 36.5 লক্ষ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। করোনাকালীন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য সরকারের যে আর্থিক সহায়তা কর্মসূচি, এটি তারই অংশ। এর আগেও এ ধরনের সাহায্য দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ঢাকা থেকে ফারহানা পারভিন। করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত বছর সরকার দুস্থ ব্যক্তিদের অর্থ সহায়তা দেন, কিন্তু সেই নগদ অর্থ অনেকের কাছেই পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে। এমনই একজন ব্যক্তি বিবিসির কাছে অভিযোগ করেছেন, তার নাম তালিকায় থাকলেও তাকে অর্থ দেওয়া হয়নি, বরং তার কাছ থেকেই উল্টো টাকা নেওয়া হয়েছে। ওই ব্যক্তির নিরাপত্তার স্বার্থে তার বক্তব্য আমাদের একজন সহকর্মী পড়ে শোনাচ্ছেন। আমাদের এলাকায় যে মেম্বার আছে তার কাছে আমি আমার নাম দিয়েছিলাম। আমি এমনিতে কিছু করি না, আমার নাম একটা তালিকাতে নেওয়া হয়। আমাকে বলা হয় আমার নামে 2,500 টাকা আসবে। এরপর আমাকে টাকা না দিয়ে ঘোরাতে থাকে। এক পর্যায়ে বলেছে সরকার আমাকে কোনো টাকা দেয়নি। এক পর্যায়ে আবার আমাকে বলেছে টাকা তুলতে 200 টাকা, ফর্ম তুলতে আরও 100 টাকা লাগবে। এই বলে মোট 400 টাকা মেম্বারকে দিতে হয়েছে, কিন্তু ওই 2,500 টাকা আমি আর পাইনি। বাংলাদেশের সরকার আজ দুস্থ এবং অসহায় এমন 36 লক্ষ পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে G2P অর্থাৎ গভর্নমেন্ট টু পার্সন ভিত্তিতে 2,500 টাকা করে এসব পরিবারের কাছে নগদ অর্থ দেয়া হচ্ছে। এদিকে গত বছর সরকার যে অর্থ সহায়তা দিয়েছে সেটাতে দুর্নীতি হয়েছে বলে প্রতিবেদন দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটির প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেন, গত বছর নগদ সহায়তার উপকারভোগীদের 56% সহায়তা পেতে অনিয়ম ও দুর্নীতির শিকার হয়েছেন। এবারে যাতে তেমনটা না হয় সেদিকেই নজর দেওয়ার পরামর্শ দেন তিনি। প্রথম কথা হচ্ছে আমাদের প্রত্যাশা হবে যে এবারের এই কার্যক্রমে গতবারের অভিজ্ঞতাটাকে যেন কাজে লাগানো হয়। যাদের তালিকায় নাম রয়েছে বা নাম ছিল, তার নাম থাকা সত্ত্বেও টাকা তারা পায়নি, এরকম ছিল 69% মানুষ। মোবাইল ব্যাংকিং এর এজেন্টরা কমিশন কেটে নিয়েছে, এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে। যেটা হয়েছে যে প্রভাবশালী ব্যক্তির নাম তালিকাভুক্তির জন্য প্রভাবশালী ব্যক্তির সুপারিশ জোগাড় করতে হয়েছে, বিভিন্নভাবে অনুরোধ করতে হয়েছে, অনুনয় বিনয় করতে হয়েছে, নিয়ম পরিবর্তিতভাবে ঘুষ অর্থ দিতে হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কার্যক্রম উদ্বোধনের সময় করোনা ভাইরাসের সংক্রমণের সময় সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে যারা সমালোচনা করছেন তাদেরকে পাল্টা প্রশ্ন করে বলেন, এই দুর্যোগের সময় যারা সমালোচনা করছেন তারা কেন সাহায্য করতে এগিয়ে আসছেন না। আর আমাদের কিছু বুদ্ধিজীবী আছে, তাদের বুদ্ধিটা খোলে তখন যখন তাদের বুদ্ধি খোলে এবং তারা পরামর্শ দেন, তার আগেই কিন্তু আমাদের সরকার আওয়ামী লীগ এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিয়ে নেন। গরিবদের কী দিতে হবে, মানুষের জন্য কী করতে হবে,
করোনা ভাইরাসের টিকা কিনতে হবে কি না, বা মানুষকে টিকা দিতে হবে, বা মানুষকে কীভাবে স্বাস্থ্য সুরক্ষা দিতে হবে, এসব কাজ যখন আমরা গুছিয়ে টুছিয়ে নিয়ে আসি, বা আমাদের বাজেট আমরা কিভাবে করব, বাজেটে কোন কোন খাতের উপরে আমরা বেশি মানে গুরুত্ব দেব, এগুলি যখন আমাদের করা শেষ হয়ে যায় তখন তাদের বুদ্ধির দুয়ারটা খোলে এবং তা আমাদের যে কাজগুলি সেগুলি আবার তারা আমাদেরকে পরামর্শ দেন। টিআইবি বলছে, করোনাকালে যেসব জনপ্রতিনিধির বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলেছে তাদের ৯০ জনই ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল। করোনাকালে মানবিক সহায়তা কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি রোধে এ পর্যন্ত শতাধিক জনপ্রতিনিধিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করে। তবে জনপ্রতিনিধিদের অনেকেই উচ্চ আদালতে রিটের মাধ্যমে স্বপদে ফিরে এসেছে। ফারহানা পারভিন। এবারে সোশ্যাল মিডিয়ার খবর। ধন্যবাদ মিজান। সোশ্যাল মিডিয়ায় আজ পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল যেমন আলোচনায় আছে, এর পাশাপাশি সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীর খবরটিও আছে আলোচনায়। এছাড়াও আর যে কয়টি খবর ট্রেন্ড করছে সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, আর সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। নীলা যেমনটি বলছিলেন যে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নিয়ে ভারত বাংলাদেশ দু জায়গাতেই কিন্তু বেশ আগ্রহ দেখা যাচ্ছে। বিশেষ করে নন্দীগ্রামে মমতা ব্যানার্জির জয়ের খবরটি এই মুহূর্তে সবচেয়ে বেশি ট্রেন্ড করছে। রামদাস হাওলাদার সেই খবরের নিচে লিখেছেন, অসাম্প্রদায়িক দল সরকার গঠন করুক, এটা আমাদের প্রত্যাশা। এতে দেশ ও পৃথিবী সবার লাভ হবে, কেননা একটা বাসযোগ্য পরিবেশ বিরাজ করে তাতে। সুমন আহমেদ লিখেছেন, হিন্দু মুসলিম মিলিয়েই আমরা বাঙালি। আমাদের এই বাঙালিদের মাঝে ধর্ম যেন রাজনৈতিক ইস্যু হয়ে আমাদের বিভক্ত না করতে পারে, এটাই আমাদের কাম্য। রুম্মান ইবনে মুস্তাফা খানিকটা কটাক্ষ করে মন্তব্য করেছেন, মোদির সফর কোনো কাজেই আসলো না দেখছি। আর রাফিউল ইসলামের মন্তব্য, আবারও প্রমাণিত জনগণ সাথে থাকলে চুরি করা যায় না বা ক্ষমতার অপব্যবহারও করা যায় না। আর আব্দুস সালাম লিখেছেন, মমতা ব্যানার্জির কাছে একটাই অনুরোধ, তিস্তার পানি চাই। তিস্তার পানি প্রসঙ্গটি বাংলাদেশ থেকে অনেকেই তাদের মন্তব্যে তুলে ধরেছেন। অন্যদিকে টুইটারে খেলা হবে সহ পশ্চিমবঙ্গের নির্বাচনের খবরগুলো বেশ ট্রেন্ডিং। তবে আজ আরেকটা বিষয় ট্রেন্ডিং, সেটা হলো সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীর খবরটি। ঠিক তাই, অনেকেই কিন্তু তার ছবি শেয়ার করছেন এবং তাকে নানান রকমভাবে জন্মশত এই বার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছেন। চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক, এরকম নানামুখী পরিচয়ে সত্যজিৎ রায় বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবেই পরিচিত লাভ করেছিলেন সারা বিশ্বে। আধুনিক বাংলা সংস্কৃতি জগতের তাকে একটা অন্যতম প্রতিভা মনে করা হয় এবং তার চলচ্চিত্র পরিচালনার নৈপুণ্য এবং মানবিক দৃষ্টিভঙ্গি বাংলা চলচ্চিত্রে একটা নতুন মাত্রা দিয়েছিল। এবং বিবিসি বাংলার যে শ্রোতা জরিপ নীলা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তাতে কিন্তু তিনি শ্রোতাদের মনোনীত শীর্ষ 20 জন বাঙালির তালিকায় 13তম স্থানে আসেন। ঠিক তাই, বিবিসি বাংলার এই খবরটি যেরকম অনেকে শেয়ার করছেন, অনেকে তার ছবি শেয়ার করে স্ট্যাটাস দিচ্ছেন, তাকে নিয়ে স্মৃতি কথা লিখছেন। বাপ্পি চৌধুরী নামে একজন যেমন লিখেছেন, অপুর সংসার, অভিযান, মহানগর, নায়ক, অরণ্যের দিন রাত্রি, হীরক রাজার দেশে, এইসব ছবিগুলোর নির্মাতার 100তম জন্মবার্ষিকী আজ, যার হাত ধরেই ভারতবর্ষের চলচ্চিত্রে বিনোদন নির্ভরতার বাইরে নতুন ধারার চলচ্চিত্র ও চলচ্চিত্র আন্দোলন গড়ে ওঠে। রায়হান কবির লিখেছেন, ভারতের অনেক বিখ্যাত ব্যক্তিত্বের আদি নিবাস আমাদের এই বাংলাদেশে, আমার এটাই ভাবতে অনেক ভালো লাগে। আবার আরেফিন আমিলেরও মন্তব্য একই রকম, ভাবতেই ভালো লাগে ওনার আদি নিবাস আমাদের কিশোরগঞ্জে। দিকে দোকানপাট, শপিং সেন্টার রাত 8টার পরিবর্তে রাত 12টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা। এরকম খবরও কিন্তু আছে আলোচনায়। বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম সহ বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে, এরকম দাবির কথা জানিয়ে একটা চিঠিও তারা পাঠিয়েছেন। কয়েকদিন ধরেই কিন্তু শপিং সেন্টারে মানুষের উপচে পড়া ভিড়ের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতে দেখা যাচ্ছে। ঠিক তাই, তিতুমির, আর এরকম খবরে কিন্তু ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ায় দেখা যাচ্ছে ফেসবুকে। নাহার প্রীতি যেমন লিখেছেন, রাত 12টা, সময়টা আর একটু বাড়িয়ে নিলে ভালো হতো না। আর সৈয়দ মাহবুবুর রহমান অনেকটা কটাক্ষ করেই লিখেছেন, সেহরি পর্যন্ত রাখলে ভালো হয়, সারাদিনের কর্মব্যস্ততায় মানুষ একটু শান্তিতে মার্কেটও করতে পারছে না, বিশ্বাস করেন। আসলে নীলা, সাধারণত কিন্তু তাই হয়। মার্কেট ঈদের আগে আমরা দেখেছি সারা রাতি খোলা দেয়, কিন্তু এবার করোনা ভাইরাসের কারণেই আসলে এই বিষয়টা আবার আলোচনায় এসেছে। এবং সাজ্জারুল ইসলাম বলছেন, মানুষ যেহেতু মার্কেটে যাচ্ছেই, সেহেতু দোকান খোলা বন্ধের কোনো সময় নির্ধারণ করা উচিত না। কম সময় দোকান খোলা থাকলে ভিড় বেশি হবে, আর বেশি সময় খোলা থাকলে একটু হলেও ভিড় কমবে, এরকম মতামত তার। মোহাম্মদ শহীদুল নামে একজন লিখেছেন, কোনোভাবেই উচিত হবে না, করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে এটা মামার বাড়ির আবদার মনে হচ্ছে। এরকমই পক্ষে বিপক্ষে নানা ধরনের মতামত আছে। আর এই সবই ছিল সোশ্যাল মিডিয়ায় আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শেষ করার আগে সংবাদ শিরোনাম। ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচনে বিপুল ভোটে জয়ের পথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস, ফলাফল মেনে নিয়েছে বিজেপি। রাতের অনুষ্ঠান পরিক্রমা শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের
অনুষ্ঠান শোনার জন্য ভালো থাকবেন।